all across the nations, all around the world, women are longing to be free, no longer in the shadows, forced to stay behind, but side by side in true equality. So sing a song for women everywhere. Let it ring out. 8ই মার্চ শনিবার 2025 আন্তর্জাতিক নারী দিবস। 2025-এর নারী দিবসের প্রতিপাদ্য সব মেয়েদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন। জাতিসংঘের ঘোষণা, নতুন প্রজন্মের মেয়েদের শিক্ষিত করে পুরুষদের সহকর্মী হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। নারী দিবসের সৃষ্টি 1909 সালে। হঠাৎ নারী দিবস সৃষ্টির কার্যকারণ যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন বাকিদের জন্য গুগল ইউনিভার্সিটির লাইব্রেরি তো খোলাই আছে, আঙুলের স্পর্শে এক নিমেষে জেনে নেওয়া সম্ভব। তবে দিগদর্শনের এই পর্বে একটু তথ্য জানাবো বইকি। হিন্দু বৈদিক বিয়ের মন্ত্রে কন্যাদানের সময় কন্যাদানকারীকে পুরোহিতের মন্ত্রে উচ্চারণ করতে হয়, যা তার প্রধান কথাটি হলো ঋতুমতী হওয়ার পর কোনো মেয়েই কুমারী নয়, যার সঙ্গে বিয়ে হয় সে তার চতুর্থ স্বামী। এই বিষয়ে পরে বলবো, প্রথমে বরং সদ্য এই দেশের আদালত কি রায় দিয়েছে সেটা একটু দেখে নিই। এলাহাবাদ হাইকোর্ট এখনো প্রয়াগ হয়নি, সেহেতু এলাহাবাদ শব্দটি উচ্চারণ করছি, হিন্দুত্ববাদী দেশপ্রেমিকরা ক্ষমা করবেন। যাই হোক, এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি এক 26 বছর বয়সী যুবকের বিরুদ্ধে অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে এক তরুণীকে কোচিংয়ের নামে যৌন সম্পর্ক স্থাপন করে। এলাহাবাদ কোর্ট তাকে জামিন মঞ্জুর করেছে। বিচারপতি কৃষাণ পাহল তার রায়ে বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী প্রতিটি ব্যক্তির মর্যাদার সঙ্গে বাঁচার ও স্বাধীনভাবে চলাফেরা করার এখতিয়ার আছে। রাজ্য প্রমাণ করতে পারেনি যে কেন এই অভিযুক্তকে জামিন দেওয়া যাবে না, তাই শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করলাম। কি সেই শর্ত? ধর্ষণে অভিযুক্ত এই যুবককে চাকরিপ্রার্থী তরুণীকে 3 মাসের মধ্যে বিয়ে করতে হবে। অভিযুক্ত ছেলেটি শুধু চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যে ধর্ষণ করেছে একাধিবার তা নয়, ভিডিওতে তোলা সেই ধর্ষণ দৃশ্য ভাইরাল করে ভয় দেখিয়ে মেয়েটির পরিবারের কাছ থেকে 9 লক্ষ টাকা ইতিমধ্যে আদায় করেছে। 2024-এর সেপ্টেম্বরে মেয়েটির পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে। পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। নিম্ন আদালত জামিন দেয়নি, অভিযুক্ত উচ্চ আদালতে যেতেই জামিন পেয়ে গেল। এলাহাবাদ উচ্চ আদালতের বিচারক ধর্ষককে 3 মাসের মধ্যে ধর্ষিতাকে বিয়ের আদেশ শুধু দিয়েছেন তা নয়, কিছু শর্তও জুড়েছেন। যেমন, অভিযুক্ত সাক্ষীদের ভয় দেখাতে পারবে না, কোনোভাবে প্রভাবিত করবে না, কোনো প্রমাণ লোপাটও করবে না। এসব করলে জামিন বাতিল হবে। বিচারপতি এও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে যেহেতু আগে কোনো অপরাধের নজির নেই, সুতরাং জামিন দিলে সমাজের কোনো বড় ক্ষতি হবে না। এলাহাবাদের বিচারক পাহেলের আগেও 15 বছরের একটি মেয়ের ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে গেলে ঠিক এমনটিই বিধান দিয়েছিলেন। তবে বিচারকের রায় নিয়ে বিতর্কেরও কোনো অবকাশ নেই। রাষ্ট্র তথা কেন্দ্রীয় সরকার বরাবর বলে আসছে, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করলে বিয়ে নামক প্রতিষ্ঠান ও পরিবারের সামাজিক ভিত্তি ধ্বংস হয়ে যাবে। সমাজকর্মীরা প্রশ্ন তুলেছেন, যৌন স্থাপনে পুরুষের নারীর সম্মতির প্রয়োজন নেই, এই আইনই কি বৈধতা পাচ্ছে? সুতরাং বিশ্বের কথায় পরে আসছি। ভারতে ও এই রাজ্যে আন্তর্জাতিক নারী দিবস শুধুমাত্র শহুরে লেখাপড়া জানা মুষ্টিমেয় মহিলাদের শৃঙ্খলা মোচনের অধিকার হয়েই থেকে গেল না। তারপরও প্রশ্ন থেকে যায় যে এই শহরে বা গ্রামের মেয়েরাও কি সত্যি পুরুষতান্ত্রিক শোষণ থেকে মুক্তি পেতে চান? কেন বলছি এ কথা? ভারতের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHS সমীক্ষার তথ্য বলছে, দক্ষিণ ভারতের তেলেঙ্গানা, অন্ধ্র, কর্ণাটকের 75% মহিলা স্বামীর হাতে মারধরকে যুক্তিসঙ্গত মনে করেন।
মণিপুরে 66%, কেরালায় 52%, জম্মু কাশ্মীরে 49%, মহারাষ্ট্রে 44% এই একই মত পোষণ করেন। আমাদের রাজ্যে এখনো 42% নারী মনে করেন স্ত্রীকে মারধর করার ন্যায্য অধিকার আছে স্বামীর। সমীক্ষায় কি কি প্রশ্ন ছিল? স্ত্রী যদি অবিশ্বাসের কাজ করে বা শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা করে কিংবা স্বামীর সঙ্গে তর্ক করলে, শারীরিক সম্পর্কে আপত্তি জানালে, স্বামীকে না জানিয়ে ঘর থেকে বেরোলে, সংসার ও সন্তান প্রতিপালনে অবজ্ঞা করলে এবং ভালো রান্না না করতে পারলে স্বামীদের অবশ্যই মারধর করার অধিকার আছে। একমাত্র পার্বত্য হিমাচল প্রদেশের মেয়েরা এই মত পোষণ করেন মাত্র 15%। অক্সফাম ব্রিটেনের 21টি স্বাধীন বেসরকারি কনফেডারেশন, যারা বিশ্বের দারিদ্র্য দূর করার কাজে গবেষণা করে, এমন একটি সংস্থা যা 1942 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তার প্রধান বিশেষজ্ঞ অমিতা পিত্রে বলেছেন, সমাজে নারী পুরুষের মধ্যে যে বৈষম্য তা নিয়ে ভারতের 5টি রাজ্যে সমীক্ষা করে দেখা গেছে নারীদের ওপর সহিংসতা পরিবারের মধ্যেই বাড়ছে। আরও বিস্ফোরক তথ্য দিয়েছে ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন স্টাডি গ্রুপের টুয়ার্ডস জাস্টিস এন্ডিং চাইল্ড ম্যারেজ প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে ভারতে প্রতি মিনিটে 3 জন মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়। নারী দিবস 2025-এর 8ই মার্চ। আগের দিন কলকাতার সংবাদ মাধ্যমে কি কি খবর প্রকাশিত হয়েছে সেটা বরঞ্চ একটু আগে দেখে নিই। এই সময় পত্রিকার 7ই মার্চ সংখ্যা, সেখানে সংবাদ প্রকাশ করে বলা হয়েছে গত 26শে ফেব্রুয়ারি 5 জন পুরুষ মুম্বাইয়ের যোগেশ্বরী থানা এলাকার সঞ্জয়নগর এলাকার একটি ঘরে এক নাবালিকাকে বিকৃত যৌন ধর্ষণ করে দাদর স্টেশনে ফেলে রেখে পালায় 5 যুবক। এই 5 জন শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। প্রত্যেকেই এসি সারানোর কারিগর। বিহারের নালন্দায় ধর্ষণ করে এক মহিলাকে খুন করা হয়েছে, অঙ্গে গেঁথে দেওয়া হয়েছে 10টি পেরেক। আমাদের রাজ্যে সদ্য মাধ্যমিক দেওয়া এক নাবালিকার অমতে বাড়ির লোকজন বিয়ে ঠিক করে উলবেড়িয়ায়। উলবেড়িয়ার পুলিশ জানতে পেরে নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে। বিধাননগরের মহকুমা হাসপাতালে এক নাবালিকা কন্যা সন্তানের জন্ম দিয়েই মাঝরাতে হাসপাতাল থেকে পালিয়ে যায়। এই 12 বছরের এই মেয়েটিকে অন্তঃসত্ত্বা অবস্থায় পুরসভার কর্মীরা পেয়েছিলেন। দমদম থানা এলাকার এক স্কুলের প্রধান শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। স্কুল চলাকালীন তার বিরুদ্ধে অভিযোগ তিনি এক নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন। 8ই মার্চ নারী দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতারা বক্তব্য রাখবেন, সমাজসেবীরা বক্তব্য রাখবেন, বিখ্যাত নারীরা তারা তাদের বক্তব্য রাখবেন। কিন্তু আনন্দবাজার পত্রিকার নেট সংস্করণের 21শে আগস্ট 2024-এর একটি খবর আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, যেখানে বলা হয়েছে ভারতের সাংসদ ও বিধায়ক মিলিয়ে 151 জনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। শীর্ষে পশ্চিমবঙ্গ। তিলোত্তমা ঘটনার পর যে তথ্য উঠে এসেছে এ রাজ্যে দলগতভাবে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ রয়েছে, তাদের অধিকাংশই বিজেপি নেতা, মোট 25 জন। দ্বিতীয় অন্ধ্রের 21 জন, তৃতীয় ওড়িশার 17 জন। দেশে দলগতভাবে বিজেপির 54 জন, এরপরেই কংগ্রেস, মোট 23 জন, তেলুগু দেশমের 17 জন। বাংলার 2 জনপ্রতিনিধি বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ ও উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমান আছেন। মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় এ রাজ্যে আছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, মালদাহের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তালিকায় এ রাজ্যের আর যেসব বিধায়ক আছেন তারা হলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়, ভাতারের মনগোবিন্দ অধিকারী, দুর্গাপুর পশ্চিমের লক্ষণচন্দ্র ঘড়ুই, ওন্দার অমরনাথ শাখা, কার্শিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা, বালিগঞ্জের বাবুল সুপ্রিয়, পটাশপুরের উত্তর বারিক, পূর্বস্থলীর তপন চট্টোপাধ্যায়, ফালাকাটার
দীপক বর্মন, মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ, ময়নাগুড়ির কৌশিক রায়, শামসেরগঞ্জের আমিরুল ইসলাম, হরিণঘাটার অসীম কুমার সরকার, রানাঘাট উত্তর পূর্বের অসীম বিশ্বাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এবং রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা। মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় আরেক মহিলার নামও আছে। তিনি বিজেপির অগ্নিমিত্রা পাল, যিনি আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক। গত লোকসভা ভোটে মেদিনীপুর আসন থেকে লড়ে পরাজিত হয়েছিলেন। সর্বভারতীয় তালিকার দিকে নজর দিলে দেখা যাচ্ছে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় নাম রয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। এছাড়া মহারাষ্ট্রের শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত, ওড়িশার সুন্দরগড়ের বিজেপি সাংসদ তথা কেন্দ্রের আদিবাসী মন্ত্রী জুয়েল ওরাম, ইন্দোরের বিধায়ক তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তথা বিহারের বিধায়ক তেজ প্রতাপ যাদবের নামও কিন্তু তালিকায় আছে। এবার সরাসরি চলে যাব বিবাহ সংক্রান্ত তথ্যে। বিবাহ শব্দটি সংস্কৃত। বি শব্দ অর্থাৎ বিশেষভাবে বহু অর্থ বহন করা, এই দুই ধাতু গঠিত। বিশেষ রূপে বহন করা। ইংরেজিতে ম্যারেজ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ থেকে ম্যারিটিয়ার। আবার বলা হয় ফরাসি শব্দ ম্যারিয়ার থেকেও এই ম্যারেজ শব্দটি নাকি এসেছে। ল্যাটিন ম্যারিটাস শব্দের অর্থ স্বামী, বিবাহিত। ইংরেজিতে আরেকটি শব্দ ব্যবহার হয়, যেমন এক্স ওয়েডস ওয়াই, ওয়েডিং। ওয়েডিং প্রাচীন ইংরেজি শব্দ ওয়াইফ থিং থেকে, মূল কথা জার্মান শব্দ। যাক, বিয়ে শব্দ নিয়ে আর বেশি নাড়াঘাটা না করে মূল বিষয়ে চলে আসি। অনেকে বলতে পারেন নারী দিবসের সঙ্গে এই বিয়ের কি সম্পর্ক? উত্তরে বলতে হয় আছে আছে, জানতে পারোনি। বিভিন্ন ধর্মে বিয়ের শাস্ত্রীয় বিধিতেই লুকিয়ে আছে নারী শোষণের প্রধান ফন্দি। সেই বিষয়ে বলার আগে দেখি চলুন নারী ও বিবাহ সম্পর্কে পুরুষ প্রধান রচয়িতারা কি কি বলেছেন। বিয়ে এক রোমাঞ্চকর উপন্যাস, যার প্রথম পরিচ্ছদেই নায়কের মৃত্যু হয়ে থাকে, বলেছেন শেক্সপিয়ার। মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা বিয়ের পর, এটি একটি পোলিশ প্রবাদ। বিয়ের আগে পুরুষেরা বুঝতে পারে না সুখ আসলে কি, যখন বুঝতে পারে তখন বড্ড দেরি হয়ে গেছে, বলেছেন ফ্রাঙ্ক সিনাত্রা। মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করিয়াও বিবাহ করিতে পারে। সে বয়স পেরোলে বিবাহ করিতে দুঃসাহসিকতার দরকার হয়, রবীন্দ্রনাথ। ভালো বউ মানে ভালো জীবন, খারাপ বউ পাওয়া মানে দার্শনিক হয়ে যাওয়া, সক্রেটিস। মেয়েদের চোখে দু রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার, পিথাগোরাস। নারী ও শূদ্র পাপজনী, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে। নারী নরকের দ্বার, বলেছেন আচার্য শঙ্করাচার্য। অনুকূলচন্দ্র ঠাকুর কি বলেছেন? তিনি বলেছেন মেয়ের চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুর বাপ। ইসকনের শ্রীমৎ প্রভুপাদ বলেছেন যে মহিলার স্বামী নেই সে অনাথ। বিবেকানন্দ বলেছেন বাল্যবিবাহ হিন্দু জাতিকে পবিত্রতায় ভূষিত করেছে। মনু বলেছেন নারী একজন পুরুষের সঙ্গে কথা বলে আর চোখে আরেকজনকে দেখে, মনে মনে তৃতীয় জনকে চায়। হাদিসের নবী শাহ ইবনে মাজাহা 1850 নম্বর আয়াতে বলা হয়েছে দুনিয়া হচ্ছে সম্পদ উপভোগের বস্তু, আর পুণ্যবতী স্ত্রীর চেয়ে অধিক উত্তম সম্পদ আর নাই। মহাভারতের ভীষ্ম পর্বের 33/32 নম্বর সূক্তে বলা হয়েছে পূর্বজন্মে পাপের ফলে মানুষ পরজন্মে নারী হয়ে জন্মায়। কে বলেছেন? পিতামহ ভীষ্ম। শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন? নারী তেঁতুলের সমান। নারী দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা নারীর সামাজিক মান্যতা, নারীর ক্ষমতায়ন নিয়ে হাজার কথা বলি। সেই ক্ষমতায়ন বাহ্যিক দিক থেকে মনে হয় আমরা বোধহয় অনেক উন্নত হয়েছি, কিন্তু সত্যি কি তাই?
সেটাই যদি হয় তাহলে আজও হিন্দু বিয়েতে এমন বৈদিক মন্ত্র উচ্চারণ হয় যার রীতিমতো লজ্জার। কন্যাদান একটি প্রথা, সেটিও লজ্জার। বিভিন্ন বস্তু যেমন দান হয় গরু, ছাগল, সোনা, রূপো, তেমনি দান হয় কন্যা। কন্যাদান সম্পর্কে গবেষক অধ্যাপক সুকুমারী ভট্টাচার্য তার বিবাহ প্রসঙ্গ বইতে 23 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, বিয়ের অনুষ্ঠানের মধ্যে এক অদ্ভুত জগা খিচুড়ি আছে। কিছু কিছু বৈদিক অনুষ্ঠান বৈদিক যুগের শেষাংশের রয়ে গেছে, সঙ্গে কিছু বৈদিক মন্ত্র, কিন্তু তার সঙ্গে এসে জুড়েছে বিস্তর লৌকিক অনুষ্ঠান। শুধু স্ত্রী আচারে নয়, বিয়ের অপরিহার্য অঙ্গ হিসেবেও এগুলি যথেষ্ট গুরুত্ব পায়। যুগে যুগে বিকশিত হয়ে পরিবর্তিত আকারে এখন যা দাঁড়িয়েছে তার মধ্যে আছে বরকে আসনে বসিয়ে সবস্ত্রা শালঙ্কারা কন্যা দান করা হয়, হোম হয়, আবার বহু পরবর্তী যুগের সংযোজন শালগ্রাম শিলা বিষ্ণুর প্রতীক হয়ে সাক্ষী থাকে অগ্নির মতো। বৈদিক যুগের মতো পাণিগ্রহণ ও সপ্তপতি গমন হয়। যুক্ত বন্ধন অর্থাৎ বরকনের কাপড়ের শেষ প্রান্তে গিট বাঁধা হয়। মালা বদল অবার্চিন কালের সংযোজন। পুরনো কতগুলো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে রয়ে গেছে, যেমন অশ্বারোহণ, এটি বৈদিক। বর একখণ্ড পাথর বধূর সামনে রাখলে সে তার ওপর দাঁড়ায়, তখন বর বলে, ওই পাথরের মতো স্থির হয়েও। এহি অশ্বান্নমতিষ্ঠ অশ্বেতং স্থিরা ভব, কৌশিক সূত্র 10/77। তেমনি বহু প্রাচীনকালের রীতি অনুসারে ধ্রুব নক্ষত্র ও অরুন্ধতী দর্শনের স্মৃতিমাত্রই অবশিষ্ট আছে। সত্যিকার নক্ষত্র দুটিকে এখন বিশেষ কেউ চেনেনও না, দেখেনও না, কিন্তু মন্ত্রটি জরুরি। সেটি বর বলে, আকাশ ধ্রুব, পৃথিবী ধ্রুবা, এই জগৎ ধ্রুব, ধ্রুব এই পর্বতরা, এই স্ত্রী প্রতিকূলে ধ্রুবা, আশ্বালায়ন গৃহ্যসূত্র 1/7/22। লক্ষণীয়, ধ্রুবত্ব, স্থিরত্ব শুধু বধূটির কাছেই আপেক্ষিত। সেই প্রতিজ্ঞা করবে, আমি প্রতিকূলে ধ্রুবা হব, অরুন্ধতির দ্বারা আমি অবরুদ্ধ, অর্থাৎ প্রাচীন প্রতিব্রতা ঋষি পত্নী আমাকে প্রতিকূলে স্থির থাকবার জন্য অবরুদ্ধ করেছেন। পাণিগ্রহণের পরে বধূর শুদ্ধির জন্য বর কিছু মন্ত্র পড়ত, 6টি আহুতি দিত বিনা মন্ত্রে এবং বলে যেত, এই নারীর চোখের পাতার চুল, মাথার চুল, চরিত্র, কথা, হাসি, দেহ ও বস্ত্রের রন্ধ্র থেকে নিঃসৃত রশ্মিকণা, আরক, দন্ত, হস্ত, পদ, উরু, উপস্থ, জঙ্ঘাসন্ধিতে যা কিছু ঘোর ও অসুচি আছে তার সর্বাঙ্গে তা শুদ্ধ হোক। আপনি মনে আসে, পুরুষ কি শতই সূচি? আর যত অসুচিতা তা শুধু নারীর দেহে আর মনে আচরণে? তা শোধন করার দায় বা অধিকার কোথা থেকে পায় পুরুষ? আসলে তার চাই একটা সূচি কুমারী কন্যা, এবং সম্ভাব্য অসুচিতার প্রতিকার করার স্পর্ধা শাস্ত্র জুগিয়েছে পুরুষকে। পুরুষের অসুচিতার সম্ভাবনা পর্যন্ত শাস্ত্রে স্বীকৃত নয়। এই বৈষম্যের ভিত্তিতেই শাস্ত্রে নিষ্পন্ন হয় বিবাহ, এবং অনুষ্ঠানের পদে পদে এই বৈষম্য প্রকট হয়ে ওঠে। কন্যার পিতা ভাবী জামাতাকে আসন দিয়ে অভ্যর্থনা করে বলেন, আপনাকে অর্চনা করছি, অর্চয়িমাম ভবন্তম, এবং জামাতা অনুমতি দেয়, হ্যাঁ অর্চন করুন, ওম অর্চয়। সম্প্রদানের মধ্যেও কন্যা ব্যক্তি থেকে বস্তু হয়ে ওঠে। যে বস্তুর তৎকালীন মালিক পিতা, ভাবী মালিক জামাতার কাছে কন্যারূপ বস্তুটিকে দান করেন, সবস্ত্রা, শালঙ্কারা এবং পণ যৌতুক সহ। এর মধ্যেও প্রচ্ছন্ন থাকে বধূটির সামাজিক সত্তার অবমাননা, তাকে বস্তুরূপে হস্তান্তরিত করা হয়। বিয়ের প্রায় প্রতি পর্বে এই ধরনের অবমাননা অন্তর্নিহিত। এবার দেখব সমাজবিজ্ঞানী কঙ্কর সিংহ তার ধর্ম ও নারী প্রাচীন ভারত গ্রন্থের 42 পৃষ্ঠায় কি লিখেছেন। তিনি লিখেছেন, বিবাহ প্রসঙ্গে ঋগ্বেদে একটি শ্লোক আছে, তুরিয়স্তে মনুষ্যজা, এই মানুষ তোমার চতুর্থ পতি। পূর্ণ মন্ত্রটি হল, সোম প্রথম বিবিধে গন্ধর্ব বিবিধে উত্তর, তৃতীয় অগ্নিষ্ঠতপতি স্থরিয়স্তে মনুষ্য জুয়া। প্রথমে তোমাকে সোম বিবাহ করে,
পরে গন্ধর্ব বিবাহ করে, তোমার তৃতীয় পত্নী অগ্নি, মনুষ্য সন্তান তোমার চতুর্থ পতি। ঋগ্বেদে এর পরের ঋকটি হল সোম দদর গন্ধবায় গন্ধকে দর্বদগ্নে রয়িং চ পুত্রাংশ্চা দাদা দহিম মর্মমথ ইমাম। সোম সে নারী গন্ধর্বকে দিলেন, গন্ধর্ব অগ্নিকে দিলেন, অগ্নি ধনপুত্র সহ এ নারী আমাকে দিলেন। বৈদিক বিবাহে এইভাবে কন্যাকে সোম, গন্ধর্ব এবং অগ্নির কাছে সমর্পণ করে পরে বিবাহিত বরের কাছে তুলে দেওয়া হয়। বিবাহের পূর্বে কন্যা সোম, গন্ধর্ব ও অগ্নি দ্বারা ভুক্ত না হলে নিষ্কলুষ হয় না। এই দেবতারা কন্যাকে সুচিতা দান করেন। বশিষ্ঠ স্মৃতি, বৈদ্যায়ন স্মৃতি ও যাজ্ঞবল্ক্য সংহিতায় ও ঋগ্বেদে এইসব ঋকের প্রতিধ্বনি রয়েছে। যে কোনো মানুষ বিবাহের পর পত্নীকে ভোগ করার পূর্বেই তাকে 3 দেবতার ভোগের জন্য তাদের কাছে চুলে দিতে হয়। হতে পারে সম্পূর্ণ ব্যাপারটার মধ্যে একটা প্রতীকী তাৎপর্য রয়েছে, কিন্তু এই বিবাহ মন্ত্রে নারীর মর্যাদা বাড়ে না। তার জন্য বিবাহিত বর হয়ে যায় চতুর্থ পতি। অন্য 3 দেবতা পতি কন্যাকে সুচিতা দান না করা পর্যন্ত সেই কন্যা পরিশুদ্ধা হয়ে পতির ভোগ্যা হতে পারছে না। কন্যাকে বিবাহের আগে এই যে সুচিতার নামে অভিনয় করতে হয়, তা কিন্তু পুরুষকে করতে হয় না। পুরুষ যাকে যেখানে যত খুশি ভোগ করুক, সে সবসময় শুদ্ধ থাকে। কোনো ভোগই তার সুচিতা নষ্ট করতে পারে না। বিবাহের মন্ত্রেও তার জন্য কোনো নির্দেশ নেই বৈদিক সাহিত্যের কোথাও। বৈদিক বিবাহ প্রথায় আসলে নারীকে আত্মসমর্পণ করতে হতো পুরুষদের কাছে। নারীর পিতা তাকে সম্প্রদান করেন যে পুরুষের হাতে, তার সম্পত্তিতে পরিণত হয়ে যায় নারী। যে কোনো সম্পত্তি হস্তান্তর যোগ্য, নারীও তাই। দেবতারা পর্যন্ত একের পর এক ভোগ করে তাকে তারপর তুলে দেন তার বরের ভোগের জন্য। মানুষ সেই নারীকে দেবতাদের ভোগের প্রসাদ রূপেই পান। সেটাই বৈদিক বিবাহের মূল প্রতিপাদ্য। এই পর্বের শেষে বলি, 8ই মার্চ নারী দিবসের প্রচার যতটা, প্রসার কি ততটা? উন্নত দেশ আমেরিকায় এখনও নারীর অভিভাবকত্ব পুরুষরা পছন্দ করেন না, তাই নিকি হ্যালি বা কমলা হ্যারিস হেরে যান। চীনে বা মস্কোয় সর্বোচ্চ পদে কোনো নারীর আগমন আজও স্বপ্ন। এদেশেও বাস্তব সমাজে নারী আজও 2য় শ্রেণীর নাগরিক। ধর্মীয় অনুশাসনে হিন্দু বিয়ের বৈদিক মন্ত্রে নারী অবমাননা এবার জানালাম। পরবর্তী পর্বে খ্রিস্টান ও মুসলিম ধর্মাচারে নারী কতটা উপেক্ষিত সেটা জানাবো। আজ এখানেই শেষ করছি। রংহীন সংবাদ ও অজানা তথ্য জানতে দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।